আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখো এই যে সাজেশনটা আমি তোমাদের যে এখন যেটা দেব, স্কিপ করো না, ভিডিওটা মন দিয়ে শোনো কি বলছি আমি। কারণ কাল পরীক্ষা, তোমাদেরকে কিন্তু আজকে যদি আমি বলি এই ৫টাই প্রশ্ন পড়ে যাও, এটা লাস্ট মিনিট, কিন্তু এই ৫টা তোমাদেরকে দেখে যেতে হবেই। তাও এর মধ্য থেকে কোন দুটো করে যাবে যারা সারা বছর পড়োনি, শুধুমাত্র ওদের জন্য, ওদের কথা ভেবেই এই সাজেশনটা আমি এনেছি। দেখো, এই নয় যে এই সাজেশনটা পড়বে না, দেখো নাও পড়তে পারে, কারণ আমি কিন্তু ফাইনাল সাজেশন বাংলা দিয়েছি। যারা পড়ে, যারা মন দিয়ে স্টাডি করেছে, যারা আমার রীতিমতো চ্যানেলটা ফলো করেছে, কারণ ওই ভিডিওগুলো তো ৩,০০০ ৩,৫০০ ভিউজ এসেছে, আমার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল, তারপরেও মানুষরা আমাকে ভালোবাসা দিয়েছে, বুঝতে পারলে? তো এই যে তোমাদের হলুদ পড়া যে প্রথম যে গল্পটা রয়েছে, এই গল্পে তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ কোনটা? ওইটা হচ্ছে নামকরণের সার্থকতা, আর একটা হচ্ছে হলুদ পড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো, আর একটা হচ্ছে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, বক্তব্যের পিছনে গ্রামীণ কুসংস্কারের আবর্তে ধীরেন চরিত্রের বিবর্তন আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নটা, তিনটে যে আমি প্রশ্ন বললাম, এই তিনটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে ৩ আর ৪ গুরুত্বপূর্ণ নয়, ৫টাই গুরুত্বপূর্ণ। তোমরা হলুদ পড়া হারুন সালামের মাসি থেকে দুটো প্রশ্ন পড়বে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে বলবে, তোমরা যে কোনো একটাকেই টার্গেট করো, একটাকেই ভালো করে পড়ো, বুঝতে পারলে? এইটা গেল হলুদ পড়া। দেন দেখো, কথাগুলো শুনবে, শুধুমাত্র স্ক্রিনশট নিলে কি করবে? সমস্ত প্রশ্ন যদি স্ক্রিনশট নিয়ে নিলে, মানে লাস্ট মিনিট, তাহলে তুমি সবগুলো যদি পারবে, অবশ্যই আমার কথা না শুনে তুমি স্কিপ করে করে স্ক্রিনশট নিতে পারো। কিন্তু যদি চাও যে সাজেস্টিভ, যে মোস্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, কারণ কালই পরীক্ষা, বুঝতে পারলে? হারুন সালামের মাসি গল্প অবলম্বনে, দেখো এই জায়গাটাতে কোনো সাজেশন হবে না, তিনটেই প্রশ্ন আমি অলরেডি সাজেশন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন ভেবেই দিয়েছি। যারা সারা বছর পড়োনি ওদের জন্যই এই সাজেশন, এইটুকু মাথায় রাখবে। যারা আমার চ্যানেল ফলো করেছে তাদের জন্য কিন্তু এই সাজেশন নয়, বুঝলে? হারুন সালামের মাসি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, হারুন সালামের মাসি গল্পে গৌরবীর চরিত্রটি আলোচনা করো, হারুন সালামের মাসি গল্পে গৌরবীর মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো। এই তিনটা প্রশ্ন হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও বহু প্রশ্ন ছিল যেটা আমি আমার ফাইনাল সাজেশনে দিয়েছি। এইটা হচ্ছে তোমাদের কাল পরীক্ষা আজকে, যারা কিছু পড়োনি, কিন্তু সম্রাট স্যারের সাজেশন দেখলাম উনি অনেক অনেক কোশ্চেন বলে গেছেন, বুঝলে? তার জন্য ওই সমস্ত কথাগুলো ভেবেই আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। নেক্সট হচ্ছে তোমাদের প্রার্থনা যে কবিতাটা, প্রার্থনা কবিতাটাতে দুটো মাত্র কোশ্চেন করবে, এক নামকরণের সার্থকতা, আর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে রেখে আমি, তোমরা চেষ্টা করবে প্রার্থনা কবিতার বিষয়বস্তুটা মুখস্থ করে যাওয়ার। যারা যারা পড়োনি, বিষয়বস্তুটা মুখস্থ করে গেলে কি হবে, এখান থেকে ৫ মার্কের যদি টানা প্রশ্ন দেয়, একটা লং প্রশ্ন, সেই সারাংশটাই তোমরা কিন্তু লিখে দিয়ে আসো এই প্রার্থনা কবিতার। দেখবে প্রার্থনা কবিতা থেকে কোশ্চেন পড়লেই কিন্তু লিখবে, আবার প্রার্থনা কবিতা থেকে প্রশ্ন এলো না, কেন এলো না, এখান থেকে প্রশ্ন এলো, প্রার্থনা কবিতার সারাংশ জুড়ে দিল, ওরকম হয় না। প্রার্থনা কবিতাটা থেকে যদি প্রশ্ন আসে, ও সারাংশটা যদি মুখস্থ করে যাও, লিখে দিয়ে আসো, ৫-এ ৩.৫ ৪ এরকম কিন্তু দিয়ে দেবে, বুঝতে পারলে? নেক্সট তোমাদের তিমির হননের গান, এখান থেকেও মাত্র আমি দুটো প্রশ্নই কিন্তু দিয়েছি। কি দিয়েছি? তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিলাসী হতে চেয়েছেন? এই যে প্রশ্নটা, আর আরেকটা প্রশ্ন কি, তিমির হননের গান কবিতায় সমাজ সভ্যতার যে অবক্ষয়ের চিত্ররূপ অঙ্কিত হয়েছে, তা কিভাবে ব্যক্তির জীবনযাত্রার সঙ্গে মিশ্রিত হয়ে যায় তা আলোচনা করো। এই দুটো হচ্ছে তিমির হননের গান, কিন্তু তোমরা টার্গেট নেবে প্রার্থনা আর কেন এলো না। এই দুটো হচ্ছে সহজ কবিতা, তিমির হননের গান একটু জটিলতা রয়েছে ওই কবিতার মধ্যে, মানে ওই কবিতাটা বুঝতে গেলে একটু অন্তর্নিহিত প্রচুর ব্যাখ্যা রয়েছে, বুঝতে পারলে? কেন এলো না? মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কি বোঝানো হয়েছে, বাবা এলেন কিভাবে, এই নোটটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। সামনে ইতিহাসের পাতা খোলা, এই প্রশ্নগুলো হচ্ছে ইউনিক প্রশ্ন, এগুলো পড়ার সম্ভাবনা বেশি। সামনে ইতিহাসের পাতা খোলা, ইতিহাসের পাতা খোলা কথাটির তাৎপর্য লেখো, ইতিহাস বই পড়া ছেলেটির মন নেই কেন? নেক্সট প্রশ্নে কি রয়েছে, কড়াইয়ের গায়ে খুন্তিটা আজ একটু বেশি অন্যরকম নড়ছে, কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, উদ্ধৃতাংশটির মানসিক অবস্থার পরিচয় দাও। মোস্ট গুরুত্বপূর্ণ, কেন এলো না? কবিতার পাঠ শেষ, গল্পের পাঠ শেষ, কয়েকটা মাত্রই প্রশ্ন দিচ্ছি, সুন্দর। আজকেও যদি তুমি স্টাডি শুরু করো, এই প্রশ্নগুলো জাস্ট রিডিং মেরে যাও, তোমরা পারবে।
কারণ আমি এখানে অযথা বহু প্রশ্ন দিচ্ছি না, বুঝতে পারলে? কারণ তিমির হননের গান পড়ার দরকার নেই। তোমরা তাহলে কোনটা পড়বে? প্রার্থনা থেকে 2টো পড়লে, আর কেন এলো না থেকে 3টে। কারণ এই 3টেও কেন এলো না করার দরকার নেই। এখানকার যে সারাংশটাই মুখস্থ করে যাও। সারাংশটা পড়লেই তুমি কিন্তু যাই প্রশ্ন পড়ুক না কেন এখান থেকে লিখতে পারবে। ঠিক প্রার্থনা কবিতা থেকেও একটা প্রশ্ন করে যাবে, সেই সারাংশটা ওখানে একটু নামকরণের সার্থকতার একটু প্রথমটা একটু শেষ অংশটা দেখে যাবে, ওখানেও অ্যাড করে দেবে, বুঝতে পারলে? নেক্সট তোমাদের কি রয়েছে? নানা রঙের দিন, যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, মাত্র 4টা প্রশ্ন দিয়েছি। দেখো ওরকম করে তো সাজেশন হয় না, তাও কাল পরীক্ষা বলে আজকে দিয়েছি আমি। কি রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখো। জানো কালীনাথ একটা মেয়ে, বক্তা কালীনাথকে ওই মেয়েটির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রসঙ্গত বক্তার জীবনে মেয়েটি কি প্রভাব ফেললো তা আলোচনা করো। মোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু। সেই রাত্রে জীবনের মোক্ষম বুঝলুম যে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। বক্তা কখন কেন এ সিদ্ধান্তে পৌঁছেছিল নিজের ভাষায় আলোচনা করো। বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের 4টাই মাত্র প্রশ্ন দিলাম নানা রঙের দিন থেকে। যারা সারা বছর পড়োনি এই সেমিস্টারটা, খুব অল্প অল্প করে একটু একটু জাস্ট পড়ে এসেছো, কিন্তু কোন প্রশ্ন মুখস্থ করোনি, কাল পরীক্ষা, আজ তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু করে যেতেই হবে। এবং সাজেশন আমি কি বলবো আর, তাই না? নানা রঙের দিন থেকে প্রশ্ন রয়েছে, অলরেডি মডেল কোশ্চেন পেপারে 15টা না 16টা প্রশ্ন দিয়েছে, বুঝতে পারলে? নেক্সট তোমাদের ডাকঘর। ডাকঘর থেকে তো মডেল শিট কোশ্চেনে প্রশ্ন দিয়েছে প্রায় অ্যাপ্রক্স 25 থেকে 30টা। ওখান থেকে আমি 7টা মাত্র কোশ্চেন দিয়েছি। এই 7টার মধ্যে আশা করে 2টো তোমরা পেয়ে যেতে পারো। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কী রূপ লাগে তা নিজের ভাষায় লেখো। বলো যে সোধা তোমায় ভোলেনি। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো। রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো। ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন? অমলের সাথে ছেলেদের কথোপকথন নিজের ভাষায় লেখো। আর একটা কি রয়েছে যে ক্রঞ্চ দ্বীপের বর্ণনা নিজের ভাষায় লেখো। মোস্ট গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো করতেই হবে ডাকঘর থেকে, এর কিন্তু কোনো স্কোপ নেই। নেক্সট তোমাদের রয়েছে বাঙালির তোমার চিত্রকলা চর্চা। বাঙালি চিত্রকলা চর্চা থেকে কি দিয়েছি? সুনয়নী দেবী ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান। পট শিল্পটা কি? আরেকটা কি দিয়েছি? বাঙালি শিক্ষার ইতিহাস সম্পর্কে একটি নিবন্ধ। ভাস্কর ও চিত্রশিল্পী হিসেবে রামকিঙ্কর বেইজের অবস্থান। নেক্সট তোমাদের চলচ্চিত্রের ইতিহাস থেকে কি দিয়েছি? একটা দিয়েছি হরিসাধন দাশগুপ্তের ভূমিকা উল্লেখ করো। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বাংলার সিনেমার ইতিহাসে এক মাইলস্টোন বলে আখ্যা হতো কেন? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নির্বাক যুগের সিনেমার মডার্ন থিয়েটারের ভূমিকা আলোচনা করো। আর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তরুণ মজুমদারের অবদান আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশন। আর তোমাদের যে জীবনী রচনাটা, মন দিয়ে এটা শোনো, জীবনী রচনার ফরম্যাট আমি কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং ওইটাতে রেসপন্স এসেছে প্রায় 12,000 স্টুডেন্ট। কারণ আমি একটা ছোট ইউটিউবার, আমার সাবস্ক্রাইবার অনুপাতে কিন্তু 12,000 ভিউজ এসেছে, মানে ওইটা সবারই ভালো লেগেছে। একটাই জীবনী রচনা পড়ে যাও, যাই পড়ুক তোমরা কিন্তু ওইটা করতে পারবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো যে তোমরা ভবিষ্যতে কি নিয়ে পড়লে তোমরা মানে ভালো একটা পর্যায়ে যেতে পারবে। আমি একটা অ্যাডভাইস নিয়ে অবশ্যই আসবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।